আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো এবং সুস্থ আছি। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতির লেকচার 3-এ তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা গত লেকচারে অধ্যায় 11.2-এর যে একটা সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্র, এটা প্রমাণ দেখছিলাম এবং দু একটা ম্যাথ দেখছিলাম। তো আমরা আজকে 11.2টা বেসিকলি আমরা শেষ করব। তো আমরা গত ক্লাসে তাইলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্র ওটার প্রমাণ দেখছিলাম, ঠিক আছে। এবং 2 নাম্বার 11.2-এ 2 নাম্বার ম্যাথ পর্যন্ত করছিলাম। আমরা আজকে 3 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। তো 3 নাম্বার ম্যাথে বলা হচ্ছে, দেখাও যে A11 B44 C48 এবং D15 বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। ওকে, এরপর বলছে এসি এবং বিডি কোণের দৈর্ঘ্য বের করো। সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত বের করো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা এই বিন্দুগুলো দিয়ে দিব। তাহলে আমরা আজকে 11.2-এর 3 নাম্বার থেকে শুরু করব। অনুশীলনী 11.2। একটু দেখি অংশটা দেখা যাচ্ছে কিনা। ওকে, তাহলে আমাদেরকে যে 4টা বিন্দু দেওয়া আছে, এই 4টা বিন্দু আমরা প্রথমে দিয়ে ফেলি। বলা হচ্ছে এ বিন্দুটা 1 1, বি বিন্দুটা 4 4। প্রথমে আমরা এক্স ওয়াই একটা স্থানাঙ্ক দিয়ে ফেলি। এ বিন্দুটা 1 1, এটা ধরো এ। বি বিন্দুটা 4 4, সি বিন্দুটা 4 8। 4 8 তার মানে আরো উপরে উঠবে 4 8। আচ্ছা, আমি একটু নিচে করে লিখি, একটু আমি নিচে করে আঁকি। ধরো এটা 1 1, বি বিন্দুটা 4 4, সি বিন্দুটা 4 8, তার মানে এখানে 8 করে উঠবে 4 8। এটা সি বিন্দু। আর ডি বিন্দুটা 1 5 1 5। ঠিক আছে, 1 5, এটা ডি বিন্দু। ঠিক আছে, তাহলে এটাই আমাদের সামান্তরিক। এটাই আমাদের সমান্তরিক। তো এখানে প্রথমে যে অংশটা বলছে যে একটি সামান্তরিকের শীর্ষবিন্দু, আশা করি এটা প্রমাণ করতে পারবা। কিভাবে প্রমাণ করব? আমরা প্রথমে এবি বের করব, বিসি বের করব, সিডি বের করব, এডি বের করব, এরপর কর্ণের দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, তাহলে আমরা একটা করি যে প্রথমে আমরা প্রথমে এবি বের করি। এবি সমান √ওভার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, তাহলে 4 - 1 হোল স্কয়ার, 4 - 1 হোল স্কয়ার প্লাস 4 - 1 হোল স্কয়ার। তাহলে √ওভার এখানে হবে 9 + 9, তাহলে কয়টা 9? দুইটা 9। দুইটা 9 মানে 3√2। ঠিক আছে, রুটটা 9-এর উপর পড়লে 3 হবে, আর 2-এর উপর পড়লে 2 হবে। এরপর বিসি বের করি। বিসি 4 - 4 হোল স্কয়ার প্লাস 8 - 4 হোল স্কয়ার। সূত্রটা আশা করি সবার মনে আছে যে এক্স এর ডিফারেন্স হোল স্কয়ার প্লাস ওয়াই এর ডিফারেন্স, ওয়াই এর পার্থক্য বা বিয়োগফল হোল স্কয়ার। তাহলে কত হয় √ওভার, এটা তো 0, এটা 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 16। ঠিক আছে, 16কে আবার রুট করলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। ওকে, তাহলে এবি বের করলাম, বিসি বের করলাম। এরপর আমরা সিডি বের করি। সিডি সমান √ওভার এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব 4 - 1 হোল স্কয়ার প্লাস 8 - 5 হোল স্কয়ার। তাহলে এখানে √ওভার, এখানে 9 প্লাস এখানে 9। তাহলে এটাই কত হবে? এটাইও 3√2 হবে, এই যে এটার মতো। ঠিক আছে, এবি বিসি সিডি, এরপর এডি বের করি। তাহলে এডি সমান √ওভার
1 মাইনাস 1 হোল স্কোয়ার, 0 দরকার নাই লেখার। 5 মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে 4 হোল স্কোয়ার, 4 হোল স্কোয়ার। তাহলে 4 হোল স্কোয়ার সমান কত? 4। ঠিক আছে, তো সমান্তরিক নাকি আয়ত এটা প্রমাণ করার জন্য আমাদের কর্ণ বের করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এবার কর্ণ বের করি। দেখো এই কর্ণটা বের করবো আমরা প্রথমে, এরপর হচ্ছে এই কর্ণটা বের করবো। তাহলে প্রথমে এসি বের করি। এসি সমান হচ্ছে রুট ওভার 4 মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে 9 প্লাস 8 মাইনাস 1 হোল স্কোয়ার 49। তাহলে কত হচ্ছে? রুট ওভার 58। এরপর হচ্ছে আমরা বিডি বের করি। 4 মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে 9 প্লাস 4 মাইনাস 5 হোল স্কোয়ার, তাহলে মাইনাস 1 হোল স্কোয়ার বা 1, তাহলে কত? রুট ওভার 10। এখানে দেখা যাচ্ছে এই বাহু আর এই বাহুর সমান, আবার এই বাহু আর এই বাহুর সমান, অর্থাৎ বিপরীত বাহুদ্বয় সমান। এটা আর এটা সমান, এটা আর এটা সমান, কিন্তু কর্ণদ্বয় কি নয়? সমান নয়। তাহলে বিপরীত বাহুদ্বয় সমান এবং কর্ণদ্বয় যদি সমান না হয় তখন সেটাকে কি বলা হয়? সামান্তরিক বলা হয়। সুতরাং এখানে লিখে দিবা যে বিপরীত বাহুদ্বয় সমান এবং কর্ণদ্বয় অসমান, তাই এটি একটি সামান্তরিক। তাহলে 1 নম্বর অংশ গেল। এই প্রশ্নটার আমরা 1 নম্বর অংশ সলভ করে ফেলছি। এ বলছে এডি এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য বের করো। তাহলে অলরেডি বের করছি, এসি বিডি বের করছি। ঠিক আছে, এটাও করে ফেলছি। এ বলছে সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এখন দেখো এই যে সামান্তরিক, এই সামান্তরিকটা দেখো, একটা সামান্তরিক কিংবা একটা আয়তক্ষেত্র বলো, কিংবা একটা বর্গক্ষেত্র বলো, কিংবা একটা রম্বস বলো, এগুলো সবগুলো হচ্ছে দুইটা ত্রিভুজের সমষ্টি। এটা যদি একটা বর্গ হয়, এটা হচ্ছে এই যে এরকম দুইটা ত্রিভুজের সমষ্টি। এটা যদি একটা রম্বস হয়, তাও এরকম দুইটা ত্রিভুজের সমষ্টি। একটা আয়ত হলে তাও দুইটা ত্রিভুজের সমষ্টি, একটা সামান্তরিক হলে তাও দুইটা ত্রিভুজের সমষ্টি, এবং দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর কি হয়? সমান হয়। তো আমার এই জায়গায় যেহেতু প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, এরপর সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, এখন ত্রিভুজের ক্ষেত্রফল ধরো, যে কোনো একটা ত্রিভুজ ধরো, ধরো এ বি সি, এইটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে আমি কি করব? যেহেতু ত্রিভুজের মাধ্যমে বের করতে বলছে, তাহলে প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এরপর জাস্ট 2 দিয়ে গুণ করে দিব, কাজ শেষ। সামান্তরিকটির ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমি আবারও বলছি, সামান্তরিকের ক্ষেত্রফল যেহেতু দুটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি, এটা আর এটা, এবং দুটোটাই একই, তাহলে একটা বের করে 2 দিয়ে গুণ করে দিলেই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসো আমরা এটা করি। প্রথমে আমরা যে কোনো একটা বের করব, এরপর 2 দিয়ে গুণ করে দিব। তাহলে এই ম্যাথটার দ্বিতীয় অংশ আমরা করি। কি করব তাইলে? প্রথমে হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, অথবা আমরা সরাসরি বলি যে এ বি সি ডি, এটার ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে 2 ইন্টু এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমে হাফ দিতে হবে। এরপর এ বি সি বিন্দুগুলো কিভাবে বসাতে হবে? ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে ঘড়ির কাঁটা ঘুরে হচ্ছে এদিকে, আমরা বসাবো এদিকে, এদিকে, এই যেভাবে বসাবো। প্রথমে এ, এরপর বি, এরপর হচ্ছে সি। তাহলে এ হচ্ছে 1 1, বি হচ্ছে 4 9, সরি 4 4 4 4, সি হচ্ছে 4 8, আবার হচ্ছে 1 1 বসাবো, ব্যাস। ঠিক আছে, এইবার এইটার এটা কাটাকাটি করো, এইটার এটা কাটাকাটি করলে এখানে প্রথমে এই সোজাসুজি কোণাগুলো কি করতে হয়? গুণ করে যোগ করতে হয়। তাহলে 4 একে 4 প্লাস 4 32 প্লাস 4 একে 4, এরপর বিপরীত কোণাগুলো বিয়োগ করতে হয়। ঠিক আছে, 4 একে 4, 4 4 16, 8 একে 8। ঠিক আছে, তাহলে 4 32 4, 4 4 হচ্ছে এটা আর এটা কাটাকাটি যায়, তারপর হচ্ছে 16 আর 8, 32 আর 4 মিলে 36, 16 আর 8 মিলে হচ্ছে 24। তাহলে 24 থেকে 36 থেকে 24 গেলে কত পর্যন্ত হয়? 36 থেকে 24 গেলে 12 হয়। ঠিক আছে, কত হয়? 12 হয়। এখন যেহেতু তারা বলছে 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে, আমরা তো এখানে দশমিক পাই না। যদি দশমিক পেতাম তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত বের করতাম। কিন্তু তুমি যখন পদ্ধতি 1 ব্যবহার করে করবা, পদ্ধতি 1টা কি বলছিলাম? ধরো এ বি আছে, বিসি আছে, এসি আছে, এটা একটা বাহু,
এটা একটা বাহু, এটা একটা বাহু। এই তিনটা বাহু বের করে, অর্ধপরিসীমা বের করে, এরপর যখন রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি করতে, তখন কিন্তু এখানে দশমিক আসতো, মানে 12 দশমিক সামথিং অথবা 11 দশমিক সামথিং আসতো, বাট 12 এর কাছাকাছি আসতো। বুঝছো? তাহলে আমাদের যেহেতু দশমিক আসে নাই, এটা 12 লিখে দিলেই হবে। যদি দশমিক আসতো তাহলে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নিতাম। ঠিক আছে, আশা করি এই প্রবলেমটা বুঝছি। এরপর হচ্ছে আমরা 4 নম্বর প্রবলেম করতে পারি। চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। ঠিক আছে, এখন দেখো, আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, আমরা সিমিলার ওয়েতে কিন্তু চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ এগুলো কিন্তু বের করতে পারি। মানে ভুজ যতই হবে হোক গা, সূত্র হবে জাস্ট ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রের মতো। যেমন ধরো, এটা যদি একটা চতুর্ভুজ হয়, ধরো ধরো এটা একটা চতুর্ভুজ, এ x1 y1, বি হচ্ছে x2 y2, সি হচ্ছে x3 y3, ডি হচ্ছে x4 y4। তাহলে এই যে চতুর্ভুজ, তাহলে এই এ বি সি ডি এই চতুর্ভুজের ক্ষেত্রফল সেম ত্রিভুজের মতো। দেখো, প্রথমে হাফ নিবা, এরপর একটা ডায়াগ্রাম বানাবা। ঠিক আছে, এই ডায়াগ্রামটা কিরকম হবে? প্রথমে আমরা দেখো গড়িকাটা বিপরীত দিকে নিব। ধরো এটাকে আমরা 1 ধরি, প্রথমে x1 y1 বসাবো, এরপর হচ্ছে x2 y2 বসাবো, এরপর x3 y3, এরপর হচ্ছে x4 y4। দেখো, আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি বলছিলাম? যেখান থেকে শুরু সেখানে আবার শেষ করতে হবে, মানে যে পয়েন্ট দিয়ে শুরু করছি সে পয়েন্ট দিয়ে আবার শেষ করতে হবে। তাহলে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ সবগুলো ক্ষেত্রে একই রকম, যেটা দিয়ে শুরু করবা সেটা দিয়ে শেষ করবা। তাহলে এখানে শুরু করছি x1 y1 দিয়ে, আবার x1 y1 দিয়ে শেষ করতে হবে। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন পারবা না যে সোজা কোণাগুলো কি করতে হবে, সোজাসুজি কোণাগুলো কি করতে হবে, গুণ করে যোগ করতে হবে, আর উল্টা কোণাগুলো কি করতে হবে, গুণ করে কি করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, নিয়ম একই। তাহলে তুমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা মোটামুটি মাথায় রাখতে পারো, তাহলে চতুর্ভুজ, পঞ্চভুজ সবগুলো একই রকম। প্রথমে যেটা দিয়ে শুরু করবা, ঘুরে আবার সেটা দিয়ে শেষ করবা। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ষষ্ঠভুজ হোক। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি এটাই আর স্থানাঙ্ক জ্যামিতির আরেকটা দারুণ সুবিধা। তোমাদেরকে বলছিলাম আমি যে তুমি ইউক্লিডের জ্যামিতির ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রফল বের করে আসলে প্রচুর ঝামেলা। ঠিক আছে, আর স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে মানে তোমাকে প্রত্যেকটা শেপের জন্য আলাদা আলাদা ক্ষেত্রফলের সূত্র মুখস্থ রাখতে হয় ইউক্লিডের জ্যামিতিতে, কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি দেখো ওই একরকমই সূত্র। চতুর্ভুজ হোক, ত্রিভুজ হোক, যেই রকম হবে হোক গা, ওই একটা সূত্র দিয়ে কিন্তু ক্ষেত্রফল বের করা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদেরকে এই যে 4 নম্বর যে প্রবলেমটা, 4 নম্বর প্রবলেমটাতে এ দেওয়া আছে -a0। প্রথমে আমরা আঁকি, এ দেওয়া আছে -a0, তাহলে এটা ধরো এ -a0, বি দেওয়া আছে 0 -a, এটা ধরো বি 0 -a, এরপর সি দেওয়া আছে a0, ধরো সি a0, এরপর ডি দেওয়া আছে 0a, ডি দেওয়া আছে 0a। তো এটা দিয়ে প্রথম একটা চতুর্ভুজ বানাও। এই চতুর্ভুজের হচ্ছে কি তুমি ক্ষেত্রফল বের করবা। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি? এ বি সি ডি, প্রথমে হাফ দিব, এরপর ডায়াগ্রাম বানাবো। ডায়াগ্রাম বানানোর সময় যে কোনো একটা বিন্দু থেকে আমরা বসানো শুরু করব। ধরো আমি এ থেকে বসানো শুরু করছি, তাহলে প্রথমে -a0 বসাবো, এরপর গড়িক কাটার উল্টা দিকে যাব, এরপর 0 -a, এরপর a0, এরপর 0 a, এরপর আবার প্রথমটা শেষ হইলে আবার প্রথমটা কি করতে হবে, 4টা বসানোর পর আবার প্রথমটা, যেটা দিয়ে শুরু সেটা দিয়ে শেষ, যেটা দিয়ে শুরু সেটা দিয়ে শেষ। এরপর হাফ, দেখো এই সোজা কোণাগুলো গুণ, তাহলে এটার এটা গুণ করলে a², এটা গুণ করলে 0, এটা গুণ করলে a², এটা গুণ করলে 0, দরকার নাই। উল্টা কোণাগুলো, এটা গুণ করলে 0, এটা গুণ করলে -a², যেহেতু বিয়োগে বসাবো তাহলে প্লাস হয়ে যাবে,
এটা গুণ করলে 0, এটা গুণ মাইনাস a স্কয়ার, যেহেতু বিয়োগে বসাবো তাহলে আবারও কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এবার হাফ 4a স্কয়ার কাটাকাটি করলে কত হবে, 2a স্কয়ার। আমি একটু দেখি নিচে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। তাহলে আমরা, তাহলে এটার ক্ষেত্রফল কত আসলো, 2a স্কয়ার। এটার ক্ষেত্রফল কত আসলো, 2a স্কয়ার। ওকে, তাই চতুর্ভুজের ক্ষেত্রফলও বের করে আমরা বুঝছি। এরপর 5 নাম্বার বলছে 4টা বিন্দু দিছে, বলছে যে এই আয়তক্ষেত্রের প্রথমে বের করতে হবে আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু, এটা দেখাতে হবে। তাহলে আমরা পারবো, 4টা বাহু বের করব, 2টা কর্ণ বের করব, কর্ণ দুটো পরস্পর সমান হবে আয়তক্ষেত্র যদি হয়। এবং বলছে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করো। ঠিক আছে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করাটা শিখবো এখানে। এখানে আমরা ক্ষেত্রফল বের করাটা শিখবো, বাকি অংশগুলো তোমরা পারবা। 5 নাম্বার ম্যাথটাতে আমরা ক্ষেত্রফল বের করা শিখবো মূলত। তাইলে 5 নাম্বার ম্যাথটা বলছে 0 মাইনাসে প্রথমে আঁকি। কেন আঁকবো, কারণ যাতে আমরা বুঝতে পারি কোন বিন্দু আগে কোন বিন্দু পরে, যখন আমরা ঘড়ি কাঁটার উল্টা দিকে ঘোরাবো। ঠিক আছে, 0 মাইনাসে, তো এটা 0 মাইনাসে, 0 মাইনাস, সরি, এ হচ্ছে 0 মাইনাস 1, ধরো এটা এ 0 মাইনাস 1, তারপর বি হচ্ছে -2 3, বি হচ্ছে -2 3, এটা ধরো বি -2। এরপর সি হচ্ছে 6 7, 6 ধরো 7, এইটা ধরো সি। এরপর ডি হচ্ছে এ, সরি, ডি হচ্ছে 8 3, ডি হচ্ছে 8 3। তাহলে 8 3 হইলে 8 আর ওইদিকে যাবে, ধরো এটা 8 3, এটা ধরো ডি। ঠিক আছে, যদিও আঁকাটা খুব একটা শুদ্ধ হয় না, কিন্তু আমরা যেহেতু একটা অনুমান করে আঁকতেছি, এটা একটা আয়তক্ষেত্র হবে, যদিও যেহেতু আমরা অনুমান করে আঁকতেছি ওই জন্যই হচ্ছে চিত্রটা এরকম হয়েছে। তুমি যদি গ্রাফে বসাও তাহলে চিত্রটা আয়তক্ষেত্রের মতোই হবে। ঠিক আছে, তো এখন এটা, এটা একটা আয়তক্ষেত্র দেখাতে বলছে, তাহলে এ বি বের করবা, বিসি বের করবা, সিডি বের করবা, তারপর হচ্ছে আহ এ বি বিসি সিডি, তারপর হচ্ছে এডি বের করবা। ঠিক আছে, 4টা সমান হবে আর কর্ণ দুটো বের করবা সমান হবে। এটা আমি করে দিচ্ছি না, এরকম অনেক ম্যাথ আমরা করছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা বলছিলাম, এটা ক্ষেত্রফল বের করবো আমরা। তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এ বি সি ডি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমে হাফ হবে। এরপর যে কোনো একটা বিন্দু দিয়ে শুরু করব, 0 মাইনাস 1। আমাদের সিস্টেম হচ্ছে যে বিন্দু দিয়ে আমরা শুরু করব ঘুরে আবার ওই বিন্দুতে আসবো। এরপর বসাবো 8 3, এরপর বসাবো 6 7, এরপর বসাবো -2 3, আবার 0 -1, এটা দিয়ে শেষ করব। হাফ, সোজা কোণাগুলো গুণ করব, 0 প্লাস 7 56 প্লাস 3 6 18, এটার সাথে এটা গুণ করলে +2 হবে। ঠিক আছে, এবার এটা বিয়োগ করলে +8 হবে, কারণ গুণ করলে কত, -8 বিয়োগ করলে +8, এটা করলে 3 6 18 -18, এটা করলে -14 +14, এটা করলে 0। ঠিক আছে, তাহলে হাফ, দেখো 56 -18 +18 চলে যাক, 56 57 58 58, এখানে 10। ঠিক আছে, তাহলে 56 56 14 হচ্ছে 70, 70 10 হচ্ছে 80। ঠিক আছে, আমার যদি ভুল না হয় তাহলে এটা কত আসবে, 40 বর্গ একক। ক্ষেত্রফল বের করার পরে অবশ্যই বর্গ একক লিখতে হবে, কারণ এখানে গ্রাফ পেপার যে আমরা ব্যবহার করি, ওই গ্রাফ পেপারের একটা বর্গ বাহু কত এটা কিন্তু আমাদের দেওয়া নাই এখানে। তাহলে যদি সেন্টিমিটার দেওয়া থাকে এখানে 40 বর্গ সেন্টিমিটার হবে, যদি মিটার দেওয়া থাকে তাহলে 40 বর্গ মিটার হবে। তো যেহেতু দেওয়া নাই এই জন্য আমরা বর্গ একক লিখে দিব। ঠিক আছে, বুঝছি। তাইলে তাহলে এটা ক্ষেত্রফল কত, 5 নম্বরের ক্ষেত্রফল 40 বর্গ একক। ওকে, এরপর হচ্ছে 6 নাম্বার, 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে এবি সমান বিসি হলে এ এর সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো।
এ সম্ভাব্য মান আমাদের বের করতে হবে। আসো 6 নাম্বার ম্যাথটা আমরা সলভ করি। 6 নাম্বার, তিনটি বিন্দু দেওয়া আছে এ বি সি। যেহেতু সিটা দেওয়া আছে এ মাইনাস সিক্স, তাহলে এ কত জানি না যেহেতু, তাহলে আমরা গ্রাফ পেপারে না বসাই, আমরা জাস্ট এ বি সি লিখে ফেলি। এ হচ্ছে -2 1, বি হচ্ছে tan6 এবং সি হচ্ছে এ মাইনাস, ঠিক আছে, এ -6 এ -6 এ -6 এ বি সমান বিসি হলে এ সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা শর্ত ব্যবহার করব। শর্ত মতে এ বি সমান হচ্ছে গিয়ে কত, বিসি। তাহলে এ বি মানে হচ্ছে এই দুই বিন্দুর দূরত্ব। তাহলে এই দুই বিন্দু দূরত্ব রুট দিয়ে 10 - -2, তাহলে 10 + 2 হোল স্কয়ার প্লাস 6 - 1 হোল স্কয়ার। এদিকে বিসি সমান হচ্ছে √10 - a হোল স্কয়ার প্লাস 6 + 6 হোল স্কয়ার। উভয় পাশে বর্গ করে দিলে রুট চলে যাবে, কোনো ঝামেলা নাই। রুট যদি চলে যায় তাহলে এটাকে স্কয়ার করলে 12 কে স্কয়ার করলে 144, আর এটা হচ্ছে 25। ওকে, আর এদিকে 10 - a হোল স্কয়ার যদি হয়, আর এদিকেও কত হবে, 12 কে স্কয়ার 144। 144 144 চলে যাবে, তাহলে আমাদের কি থাকে এখানে 10 - a হোল স্কয়ার সমান কত থাকে, 25 থাকে। তাই এটাকে যদি আমরা হোল স্কয়ারকে ওইদিকে নিলে যদি রুট করি, তাহলে 10 - a এটা সমান হবে +-5। অবশ্যই প্লাস মাইনাস দিব, কারণ আমরা এই যে এর মানে বের করতেছি, এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, যে কোনো একটা কিছু হইতে পারে, যেহেতু এটা এক্স এর ভ্যালু। এরপর যদি আমরা প্লাস নিই, দেখো এখান থেকে যদি আমরা প্লাস কনসিডার করি, প্লাস নিয়ে, তাহলে 10 - a সমান হচ্ছে গিয়ে কত, 5। তাহলে a সমান এখান থেকে কত আসবে, এটা এদিকে নিয়ে আসো, a সমান 5 আসবে, একটা মান পাইলাম। আবার মাইনাস যদি নিই, তাহলে 10 - a সমান হচ্ছে -5। ঠিক আছে, তাহলে এখান থেকে a সমান কত আসবে, 15 আসবে। a সমান কত আসবে, 15 আসবে। ঠিক আছে, এখন তুমি দেখো a সমান যদি 5 হয়, তাহলে সুতরাং সি বিন্দুটা কত হবে, সেক্ষেত্রে 5 - 6। সি বিন্দুটা কত হবে, 5 - 6। a সমান কত হলে, a সমান 5 হলে। ঠিক আছে, এখানে কি বের করতে বলছো পরে, a এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় সেটার ক্ষেত্রফল বের করতে বলছো। অর্থাৎ এই যে a এর মান যে তুমি পাইছো, a এর মানটা বসাইলে সি এর যে যে বিন্দুটা পাচ্ছ সেটা দিয়ে যদি তুমি ত্রিভুজ বানাও, তাহলে তার ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে। তাহলে a সমান 5 হলে, তাহলে একসাথে লিখি, a বিন্দুটা তো অলরেডি -2 1, বি বিন্দুটা tan 6, তখন সি বিন্দুটা কত হবে, 5 - 6। ঠিক আছে, তখন ক্ষেত্রফল কত হবে, এদিকে করি আমি, তখন ক্ষেত্রফল, তাহলে এই বিন্দুগুলো কোথায় বসাবা, গ্রাফে বসাবা। গ্রাফে যদি আমরা বসাই, তাহলে জাস্ট বসিয়ে বসিয়ে দেখা, -2 1, ধরো এটা -2 1, তারপর হচ্ছে tan 6 ধরো, বিটা হচ্ছে tan 6, এটা হচ্ছে -2 1, আর সিটা হচ্ছে 5 - 6, সিটা হচ্ছে 5 - 6। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এখানে তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে, প্রথমে হাফ দিব, যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করব। ঠিক আছে, এই পয়েন্ট থেকে ধরো -2 1, এরপর 5 - 6, এরপর tan 6, আবার -2 1। ঠিক আছে, তাহলে হাফ, এটা গুণ করলে 12, এটা গুণ করলে 5 6 30, এটা গুণ করলে 10, এটা গুণ করলে -5, এটা গুণ করলে +60 হবে,
এটা গুণ করলে প্লাস 12 হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে হাফ, দেখো এখানে যদি আমরা যোগ করি 30 40 100 124, 124 থেকে যদি 5 যায় তাহলে 119, ঠিক আছে। তাহলে 119 ডিভাইড বাই 2, 119 ডিভাইড বাই 2 বর্গ একক, ঠিক আছে। তাহলে যদি এর মান যদি 5 হয় তাহলে সি বিন্দুটা হবে 5 - 6, তখন ত্রিভুজের ক্ষেত্রফল আসবে 119 ডিভাইড বাই 2। আবার যদি এ সমান 15 হয়, যদি এ সমান 15 হয়, তখন আমাদের এ বিন্দুটা কত, এ বিন্দুটা -2 1, তারপর বি বিন্দুটা হচ্ছে 10 6, তখন সি বিন্দুটা কত আসবে 15 - 6, ঠিক আছে। তখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত আসবে, প্রথমে হাফ, এরপর আচ্ছা বসা দেখতে হবে, বসাই না দেখলে কিন্তু মাইনাস চলে আসতে পারে, ঠিক আছে। ওই ঠিক ওই এটার মতোই হবে, একটা এই চতুর্ভাগে একটা এই চতুর্ভাগে আরেকটা এই চতুর্ভাগে, তখন ওই 5টা জাস্ট 15 হয়ে যাবে, আরেকটা দিকে গিয়ে নিচে নামবে, ঠিক আছে। তাহলে -2 1, এরপর 15 -6, এরপর 10 6, আবার হচ্ছে -2 1, হাফ, এটা গুণ করলে 12, এটা গুণ করলে 6 15 90, এইটা গুণ করলে 10, এটা গুণ করলে -15, এটা গুণ করলে +60, এটা গুণ করলে +12, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 90 100 160 160 আর 12 12 24, তাহলে হচ্ছে 184, 184 থেকে যদি 15 যায় তাহলে 169, তাহলে 169 ডিভাইড বাই 2 বর্গ একক। তাহলে এটা হবে একটা আনসার, আর এটা হবে আরেকটা আনসার, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম এই ম্যাথটাতে, প্রথমে আমরা শর্ত ব্যবহার করে, প্রথমে আমরা হচ্ছে গিয়ে কি শর্ত ব্যবহার করে প্রথমে আমরা এ বের করলাম, এ বের করার পরে দেখে তো এর দুটা মান, তাহলে সি এর দুটা বিন্দু পাওয়া যাবে, মানে সি কয়টা বিন্দু পাওয়া যাবে, দুটা। তাহলে প্রথম বিন্দু দিয়ে আমরা ক্ষেত্রফল বের করলাম, দ্বিতীয় বিন্দু দিয়ে আমরা ক্ষেত্রফল বের করলাম, ঠিক আছে। আশা করি এই প্রবলেমটাও আমরা বুঝলাম। এরপরে 7 নম্বর প্রবলেমটা বলছে এ বি সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত, এ বি এর দৈর্ঘ্য এ সি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এর সম্ভাব্য মান এবং এবিসি ত্রিভুজের বৈশিষ্ট্য বর্ণনা করো, ঠিক আছে। তাহলে আশা করি আমরা তাহলে ধরি এটা তাহলে 7 নাম্বার বলছে যে এবিসি তিনটি ত্রিভুজের স্থানাঙ্ক এ, এ হচ্ছে এখানে যেহেতু ডিরেক্টলি যেহেতু মান দেওয়া নাই, জাস্ট চলক দেওয়া আছে কিছু, এ দেওয়া আছে, এ এর মান তুমি কত জানো না, তাহলে বিন্দুগুলো বসানোর কোনো স্কোপ নাই আসলে, এই জন্য আমরা ডিরেক্টলি এ এ এ প্লাস 1, আমরা ডিরেক্টলি বিন্দুগুলো একটু তুলে নিই, ঠিক আছে। বি হচ্ছে -6 -3, আর সি হচ্ছে 5 -1, ওকে। তাহলে কি করব, তার প্রশ্ন যেহেতু বলে দিচ্ছে যে এ বি এর দৈর্ঘ্য এ সি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, প্রশ্ন মতে এ বি এর দৈর্ঘ্য এ সি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, এ সি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হচ্ছে এ বি এর দৈর্ঘ্য, এ সি এর দৈর্ঘ্যের দ্বিগুণ করলে আমরা কি পাচ্ছি, এ বি পাচ্ছি, ঠিক আছে। এটাই তো, তাহলে এখান থেকে এ এর প্রথমে সম্ভাব্য মান বের করতে হবে। তাহলে এ বি সমান হচ্ছে রুট দিব, এটা মাইনাস এটা হোল স্কয়ার, তার মানে এ প্লাস 6 হোল স্কয়ার প্লাস এটা মাইনাস এটা হোল স্কয়ার। এখন তুমি দেখো এটা থেকে এটা বিয়োগ করলে এ প্লাস 1 মাইনাস -3, এ প্লাস 1 তখন +3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একসাথে এটাকে আমরা কি বলতে পারি, এ প্লাস 4 বলতে পারি, এ প্লাস 4 হোল স্কয়ার। তোমরা ভেঙে ভেঙে চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই। এখানে একটা 2 হবে,
এরপর রুট হবে এসি, এসি মানে এটা আর এটা, তাহলে এ মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস এটা থেকে এটা বিয়োগ, তাহলে তখন হবে এ প্লাস টু হোল স্কোয়ার। বর্গ করে দাও, বর্গ করে দিলে রুটের আর ঝামেলা নাই, তাহলে এখানে এ প্লাস সিক্স হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 12 এ প্লাস 36 যদি আমরা সূত্র করি, আর এখানে এ স্কোয়ার প্লাস 8 এ প্লাস 16 ইকুয়ালস টু, এখানে একটা 4 হবে, তারপর রুটটা চলে যাবে, ঠিক আছে, থাকবে এটা আর এটা, এটা আর এটা যদি থাকে তখন এটাকে স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস 10 এ প্লাস 5 হবে, আর এটাকে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস 4 এ প্লাস 4 হবে। আমি একসাথে করে দিচ্ছি, তোমরা চাইলে ভেঙে ভেঙে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে এ স্কোয়ার মিলে কয়টা, দুইটা এ স্কোয়ার হয়, প্লাস 12 এ 8 এ মিলে 20 এ, 34 আর 16 মিলে হচ্ছে 52, আর এখানে এ স্কোয়ার মিলে দুইটা এ স্কোয়ার, তার সাথে 4 গুণ করলে 8 এ স্কোয়ার মাইনাস 10 এ প্লাস 4 এ, তাহলে মাইনাস 6 এ, মাইনাস 6 এর সাথে 4 গুণ করলে মাইনাস 4 6 24, 24 এ, তারপরে এখানে প্লাস 5 প্লাস 4, সরি এখানে প্লাস 25 হবে, 25 আর 4 মিলে হয় 29, তাহলে 29 কে 4 গুণ করলে হয় 30 কে 4 গুণ করলে 120 হয়, 120 থেকে আরো 4 কম হবে, তাহলে 116 হবে, ঠিক আছে, এইটা থাকলো। এইবার তুমি এগুলোকে যদি ওপাশে চিন্তা করো, এগুলো সবগুলোকে ধরো 8 এ স্কোয়ার, আচ্ছা এগুলোকে এই পাশে নিয়ে আসি, এগুলোকে এই পাশে নিয়ে আসলে তাহলে মাইনাস কত হবে, 2 এ স্কোয়ার মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস 6 এ স্কোয়ার, এটাকে এই পাশে আনলে প্লাস 44 এ হবে, আর এটাকে এই পাশে আনলে মাইনাস হবে 116 থেকে যদি 52 যায়, তাহলে এদিকে থাকে 48, এদিকে থাকে 16, 48 আর 16 মিলে 64, ঠিক আছে। তাহলে এখানে এখানে আমরা যদি 2 দিয়ে মাইনাস 2 দিয়ে ভাগ করে ফেলি এইটাকে, তাহলে মাইনাস 2 দিয়ে ভাগ করলে এখানে 3 এ স্কোয়ার থাকে, আর এখানে মাইনাস 22 এ থাকে, আর এখানে মাইনাস 32 থাকে, ঠিক আছে, যদি মাইনাস 2 দিয়ে আমরা ভাগ করে ফেলি। ওকে, এখান থেকে আমাদের এর মান বের করতে হবে, তাহলে 3 32, এখান থেকে আমাদের মিডল টার্ম করতে হবে, তাহলে মিডল টার্ম কিভাবে করা যায়, আমার কাছে তো ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর থাকলে একটু সহজে চিন্তা করা যাইতো। 3 এ স্কোয়ার মাইনাস, আচ্ছা লিখি প্রথমে এদিকে, 3 এ স্কোয়ার মাইনাস 22 এ মাইনাস 32 সমান 0, তাহলে 3 32 হয় হচ্ছে 96, 96 96 নিয়ে আসতে হবে, 96 আর 22 মিলে তাহলে কত আনতে হবে এখানে, 96, 96, 3 ধরো 3 ইন্টু 32, 32 মানে হচ্ছে 16, 16 দুগুণ 32, 16 আর 2 মানে 4 4 2, 3 4 12, 4 দুগুণে 8, -12 -8, কোথাও কি ভুল হয়েছে এখানে, 2ac ab, তাহলে a প্লাস 6 a প্লাস 1 a প্লাস 4, ঠিক আছে, 2 ইন্টু ac, ac মানে হচ্ছে a মাইনাস 5, তাহলে a প্লাস 2 হোল স্কোয়ার, ঠিক আছে, 4 a স্কোয়ার মাইনাস 10 a প্লাস 25, তারপর হচ্ছে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4, তারপরে এখানে 8 16 36 সবকিছু ঠিক আছে, এখানে 2a স্কোয়ার প্লাস 20a প্লাস 52, 36 36 আর 16 52, তারপরে এখানে 8a স্কোয়ার মাইনাস 6a 4 24 মাইনাস 24, তারপরে হচ্ছে 25, 4 25 100, 4 4 16 116 মাইনাস 6a স্কোয়ার
এদিকে আসলে +44 ও এটা প্লাস হবে, +32 হবে। ঠিক আছে, আমরা যখন -2 যখন এখানে কমন নিয়ে ফেলবো তখন +32 হবে। +32 হলে 96 মিলাতে হবে হচ্ছে -22। তাহলে 3 32কে আমরা এভাবে ভাঙলাম, এখানে +32 হবে। ঠিক আছে, তাহলে 96 6 16 5 16 80, 6 16 96, হ্যাঁ 6 আর 16, 6 আর 16, তাহলে এখানে 3a² -6 -16 +32 সমান হচ্ছে 0। তাহলে এরপরে 3a কমন নিলে এখান থেকে a-2 -16 কমন নিলে a-2 সমান 0। তাহলে একবার a-2 থাকে আর একবার 3a -16 থাকে। তার মানে a সমান একটা কত হয়, 2 হয়, আর এটা সমান 0 ধরলে 16/3 হবে। ওকে, তাহলে a এর মান যখন 2 হবে তখন তুমি তিনটা বিন্দু পাবা, 2 3 BC। ঠিক আছে, তখন তুমি ওই ত্রিভুজের বৈশিষ্ট্য বের করতে পারবা। আবার যখন 16/3 হবে তাহলে এখানে 16/3, 16/3 + 1 BC, তখন তুমি আরেকটা ত্রিভুজ পাবা। ঠিক আছে, তো ত্রিভুজের তিনটা বিন্দু পেয়ে গেলে তো আমরা বৈশিষ্ট্যগুলো বের করতে পারি। ঠিক আছে, জাস্ট তিনটা বাহু বের করে আমরা বৈশিষ্ট্যগুলো এখান থেকে বের করে ফেলতে পারি। ঠিক আছে, তো এখান থেকে বাকিটা তোমাদের কাজ রইল। ঠিক আছে, এর মান একবার 2 বসিয়ে এখানে তিনটা বিন্দু দিয়ে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের বৈশিষ্ট্য বের করবা, তিন বাহু বের করবা। আবার এর মান 16/3, এখানে এখানে বসিয়ে তিনটা যে বিন্দু পাবা ওই তিনটা বিন্দু দিয়ে আবার বৈশিষ্ট্য বের করবা। ঠিক আছে, আশা করি পারবা। এই বাকি অংশগুলো তোমাদের SW থাকলো, ক্যালকুলেশনের ব্যাপার তো আসলে এই জন্য আমি আর করতেছি না। ঠিক আছে, এটা তোমাদের বাকি অংশগুলো SW থাকলো। এরপর দেখো 8 নাম্বার, নিম্মুক্ত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো পদ্ধতি 2 ব্যবহার করে। অলরেডি আমরা দেখাইছি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা। তো পদ্ধতি 2 মানে হচ্ছে ওই যে স্থানাঙ্ক জ্যামিতির যে নিয়মটা, ওটা ব্যবহার করে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো আশা করি। ওকে, তাহলে 8 নাম্বারটা তোমরা করে ফেলবা, সবগুলো যেহেতু দেওয়া আছে করে ফেলবা। আর 9 নাম্বার, 9 নাম্বারটা আমরা করি। আমরা 9 নাম্বার প্রবলেম সলভ করি। দেখো আমাদের 9 নাম্বার প্রবলেমে দেওয়া আছে হচ্ছে a হচ্ছে 2 - 3, এটা আমরা xy স্থানাঙ্ক ব্যবস্থায় বসাই। a হচ্ছে ধরো 2 - 3, এটা ধরো a। তারপরে b হচ্ছে 2 - 3, তো এখানে হবে না, এখানে হবে a 2 - 3, এটা ধরো a। তারপরে b হচ্ছে 3 - 1, তাহলে 3 - 1, b হচ্ছে 3 - 1, c হচ্ছে 2 0, c হচ্ছে ধরো 2 0, এই যে এটা হচ্ছে c 2 0। তারপর d হচ্ছে -1 1, d হচ্ছে -1 1, -1 1, এটা d। তারপর হচ্ছে e হচ্ছে -2 - 1, -2 -1, এটা হচ্ছে ই। তাহলে আমাদের যেই আমরা পঞ্চভুজটা পাবো এটা অনেকটা এরকম হবে। ঠিক আছে, তাহলে কয়টা বাহু, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এটা একটা পঞ্চভুজ। ঠিক আছে, তো এই পঞ্চভুজের ক্ষেত্রফল বের করার সিস্টেম সেম। তাহলে আমরা যদি এ বি, আমরা প্রথমে কি লিখবো, এ বি সি ডি ই, এটাকে তো প্রথমে হাফ দিব, এরপর ডায়াগ্রাম বানাবো। কিভাবে, যে কোনো একটা বিন্দু চুজ করব, এই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে 2 - 3, এরপর ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘোরাবো। তাহলে উল্টা দিকে ঘোরাইলে এই বিন্দু পরে, তাহলে এই বিন্দু এর পরে নিব, এরপর হচ্ছে 2 0 নিব, এরপর হচ্ছে -1 1 নিব, এরপর হচ্ছে -2 - 1 নিব, আবার 2 - 3 নিব।
ঠিক আছে, এরপর হাফ, এটার সাথে এটা গুণ করলে -2, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে +2, এটার সাথে এটা গুণ করলে +1, যেহেতু সোজা দিকে গুণ এই জন্য প্লাস দিতে হবে। এটার সাথে এটা গুণ করলে +6 +6 দিয়ে লিখতে হবে। আবার এটা গুণ করলে -9, যেহেতু মাইনাস দিয়ে লিখতে হবে +9 হয়ে যাবে। এটা গুণ করলে -2 +2 হয়ে যাবে। এটা গুণ করলে 0, এটা গুণ করলে -2 +2 হয়ে যাবে। এটা গুণ করলে -2 +2 হয়ে যাবে। তাহলে আমাদের থাকতেছে কি, এখানে হাফ থাকতেছে, এখানে +2 -2 ধরে ক্যান্সেল, তাহলে 6 6 রেখে 7 7 16, 16 6 হচ্ছে 22, তাহলে কত থাকতেছে 22, 22 কে 2 দিয়ে ভাগ করলে কত 11 বর্গ একক। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝলাম? তাহলে পঞ্চভুজের ক্ষেত্রফল বের করা ওই যে নিয়ম একটাই, পঞ্চভুজ হোক, ষষ্ঠভুজ, 6টা বিন্দু দেওয়া থাকবে, 7টা বিন্দু দেওয়া থাকবে, 10টা বিন্দু দেওয়া থাকবে, কোনো প্রবলেম নেই। কি করব, প্রথমে যে কোনো একটা ধরবো, এরপর গড়ির কাঁটার বিপরীতে বসায় বসায় গিয়ে আবার প্রথমটা বসাবো, এরপর সোজা সোজা কোণাগুলো কি করব, গুণ করে যোগ দিব, এরপর উল্টা কোণাগুলো গুণ করে কি দিব, বিয়োগ দিব, কাজ শেষ। ওকে, তাহলে আমরা 9 নাম্বারটা করলাম। এখানে পঞ্চভুজ, এখানে এই চ্যাপ্টারটা মূলত ত্রিভুজ আর চতুর্ভুজ নির্ভর, তবে জাস্ট পঞ্চভুজ নিয়ে শুধু একটাই এক্সাম্পল দিছে 9 নাম্বার, মানে একটাই প্রবলেম দিছে 9 নাম্বার। ঠিক আছে, এরপর 10 নাম্বার দেখো, একটি চতুর্ভুজের 4টি শীর্ষ দেওয়া আছে, বডি কাটা বিপরীত দিকে অবর্তিত। দেখো তোমাকে অলরেডি বলে দিচ্ছে যে রোটেশন গুলো কিরকম, তাহলে তোমাকে ওটা এখানে বসাই দেখার দরকার নাই। তারা বলছে এ বি সি ডি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান বের করো। দেখো প্রথমে আমরা বিন্দুগুলো বসাই ফেলি, বিন্দুগুলো আমরা লিখে ফেলি প্রথমে, কঠিন প্রবলেম না, ইজি আছে। প্রথমে ধরো আমরা 10 নাম্বার বিন্দুগুলো লিখে ফেলি। এ এ হচ্ছে 3 4 -4 2 3 4 -4 2, তারপর হচ্ছে সি হচ্ছে 6 -1, আর ডি হচ্ছে P3। এগুলো তারা বলছে ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত, কোনো প্যারা নাই। বলছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ, তার মানে প্রশ্ন মধ্যে ডিরেক্টলি প্রশ্ন মধ্যে লিখে হবে এ বি সিডি এর ক্ষেত্রফল এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ, এবিসি অর্থাৎ এই যে এটার ক্ষেত্রফলের দ্বিগুণ 2 ইন্টু এবিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে, একটু বাংলা লিখবা যে এবিসিডি এর ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এরপর দেখো এবিসি এর ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ এবিসিডি। প্রথমে এ বসাবো, বি বসাবো, যেহেতু ঘড়ির কাঁটার উল্টা দিকে এগুলো আছে তাহলে দরকার নাই বসাই বসাই দেখা। এরপর 6 -1 বসাবো, এরপর P3, আবার প্রথমটা বসাবো 3 4, শেষ। 2 ইন্টু এবিসি এর ক্ষেত্রফল, প্রথমে হাফ বসাবো, এরপর 3 4 -4 2 6 -1, আবার 3 4, কাজ শেষ। এটা ক্যান্সেল করো, তাহলে এখানে একটা হাফ থাকবে, এটা গুণ করলে 6, এটা গুণ করলে +4, এটা গুণ করলে 18, এটা গুণ করলে +4p, উল্টা গুণ করে এবার এটা গুণ করলে -16 +16 হয়ে যাবে, এটা গুণ করলে -12, এটা গুণ করলে +p, এটা গুণ করলে -9, শেষ। এইবার এটার কাজ করি, এখানে অলরেডি 2 2 কাটাকাটি গেছে, তাহলে হাফটা দিব না। এখানে এটা গুণ করলে 6, এটা গুণ করলে +4, এটা গুণ করলে 24, এটা গুণ করলে -16 +16 হয়ে যাবে, উল্টা গুণ, এটা গুণ করলে -12, এটা গুণ করলে +3। ওকে, এইবার ধরো এখানে হাফ, এখানে 6 6 4 10, 10 আর 18 হচ্ছে 28, 28 আর 16, 28 আর 16 হচ্ছে তোমার তোমার কত 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 44, 44 থেকে -21, 44 থেকে যদি 21 বিয়োগ যায়
44 থেকে 21 বিয়োগ দিলে 23, 23 মাইনাস 23 প্লাস 4p আর p মিলে 5p। আর এদিকে 6 4 10, ঠিক আছে, 34, 34 আর 16 হচ্ছে তোমার 50, 50, 50 আর 3 53, 53 থেকে 12 যদি চলে যায়, আচ্ছা 50, এটা মিলে -9, তাহলে 50 থেকে 9 গেলে 41। ঠিক আছে, আমার যদি ক্যালকুলেশনে ভুল না হয় তাহলে এটাই। তাও তোমরা ক্যালকুলেশন একটু চেক করবে, আমার ভুল হইতে পারে। ঠিক আছে, যেহেতু এগুলো হচ্ছে রেকর্ডেড ক্লাস, এখানে অফলাইন ক্লাসের ক্ষেত্রে কিংবা রিয়েল ক্লাসরুমের ক্ষেত্রে তোমরা অনেকেই থাকো এখানে, তো সেক্ষেত্রে হয়তো ভুল হলে ইনস্ট্যান্ট ধরা যায়, কিন্তু এখানে ভুল হলে আসলে ধরার মতো কেউ নাই। এই জন্য তোমরা যোগ বিয়োগগুলো একটু চেক করবা। এরপরে এটা গুণ করলে 41 দুগুণ 23 প্লাস 5p সমান 41 দুগুণ 82। 82 থেকে যদি আমরা 23 বিয়োগ করি তাহলে 82 থেকে যদি 23 বিয়োগ করি, 82 থেকে যদি 22 বিয়োগ করা হয় তাহলে 70 থাকে, সরি 60 থেকে আবার 1 বিয়োগ করা হলে 59। তার মানে p সমান কত? 59 ডিভাইড বাই 5। যদি আমার ভুল না হয় তাহলে 59 ডিভাইড বাই 5। আমি একটু আনসারটা দেখতে পারি এখানে চাইলে। এটা হচ্ছে 11.2, 11.2 এর লাস্টেরটা, হ্যাঁ 59 ডিভাইড বাই 5। ঠিক আছে, বুঝছি? তাইলে জাস্ট আমরা কন্ডিশনটা লিখলাম, ওখান থেকেই হচ্ছে বসায় বসায় সবকিছু আমরা বের করে ফেললাম। খুব একটা কঠিন না, সোজা আছে। জাস্ট তোমার এই চ্যাপ্টারগুলো হচ্ছে মানে স্কিল গেইন করার মতো। যেমন ধরো এই চ্যাপ্টারে যদি তুমি একবার নিজ মাথায় নিয়ে আসতে পারো তাহলে দেখবে সবকিছু ইজি লাগে। ঠিক আছে, তুমি ধরো ত্রিকোণমিতি পড়তেছো, ধরো ম্যাথের ত্রিকোণমিতি আছে না, কোন ম্যাথ কিভাবে করতে হয় এটা হয়তো তুমি ভুলে যেতে পারো, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ধরো যে কোনো একটা ম্যাথ, ত্রিকোণমিতির ম্যাথগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখা লাগে যে এইটা এভাবে করতে হয়, এটা এভাবে করতে হয়, কিন্তু এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে এরকম না। আসলে এই চ্যাপ্টারগুলো একবার তুমি যদি ভালোভাবে মাথায় নিয়ে ফেলতে পারো তাহলে এরপর তুমি সময় গেলেও এরপর ভুলবে না, প্রায় মনে থাকবে। ঠিক আছে, ওই ত্রিকোণমিতির মতো পার্টিকুলার ম্যাথ, এই ম্যাথ এভাবে করা লাগে, এভাবে, মানে ওটা যদি ভুলে যায় তাহলে পরীক্ষা আর করতে পারি না। সবকিছু জানার পরেও পরীক্ষা আর করতে পারি না, জাস্ট অ্যাপ্রোচটা ভুলে যাওয়ার কারণে। কিন্তু এখানে কোনো অ্যাপ্রোচ নাই, এখানে জাস্ট যেভাবে বলবে ওভাবে করতে করতে তোমার আনসারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা অনুশীলনী শেষ করলাম 11.2। এরপরে উদাহরণগুলো যে দেওয়া আছে, এই উদাহরণগুলো তোমরা নিজে নিজে ট্রাই করবে। এইখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো একদম বেসিক উদাহরণ। আমরা যে অনুশীলনীগুলো পড়াইছি এই অনুশীলনীর ম্যাথগুলো থেকেই হচ্ছে উদাহরণগুলো তুমি পারবা। ঠিক আছে, সবকিছু আসলে করাই দিলে তোমার করার মতো কোনো কিছু থাকবে না, আর তোমার করার মতো কোনো কিছু না থাকলে আসলে তুমি নিজেই প্র্যাকটিস করতে পারবা না। ঠিক আছে, ধরো একটা ক্রিকেট প্লেয়ার, তার সাথে ধরো একজন কোচ আছে, কোচ শিখাই দিবে যে তুমি এভাবে করো এভাবে করো, কিন্তু প্লেয়ারের কাজ হচ্ছে তাকে ওই কোচের ইনস্ট্রাকশন অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখন সে যদি শুধু জানে প্র্যাকটিস না করে তাহলে ব্যাপারটা হয়ে গেল যে আমি জানি কিন্তু আমার প্র্যাকটিস নাই। ওকে, তাহলে এটা না থাকলে কিন্তু সে পারফরমেন্স ভালো করতে পারবে না। তোমাদের ক্ষেত্রে এরকম, পড়াশোনার ক্ষেত্রে এরকম যে আমরা যে পড়াচ্ছি তোমাদেরকে নিজে প্র্যাকটিস করতে হবে, তোমাদেরকে সিকিউ এমসিকিউ এগুলো নিজে নিজে ট্রাই করতে হবে। ঠিক আছে, সবগুলো যদি টিচার পড়ায় তোমার তো পড়ার কোনো কিছু থাকে না আসলে। এখন তুমি আর তোমার যে চিন্তা করার যে একটা অ্যাবিলিটি, এটা আসলে ডেভেলপ হবে না যখন তুমি টিচারের উপর ডিপেন্ডেন্ট হবা। তো চেষ্টা করবা, টিচার তোমাকে করাই দিবে, অনেকগুলো ম্যাথ করাই দিবে, তোমাকে এর দ্বিগুণ করতে হবে ম্যাথ, হয়তো বই থেকে করতে হবে কিংবা গাইড থেকে খুঁজে খুঁজে করতে হবে। তাতেই তুমি একটা চ্যাপ্টারে মোটামুটি একটা দখল রাখতে পারবা। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় সৃজনশীল থেকে খুঁজে খুঁজে সিস্টেম্যাটিক্যালি ম্যাথ বের করা, ঠিক আছে, এটা একটু টাফ হয়ে যাবে। মানে ওভারঅল তোমার অ্যানালিটিক্যাল যে একটা স্কিল
এটা আসলে ডেভেলপ হবে না। ঠিক আছে, তাহলে আমরা এই লেকচারে 11.2 শেষ করে দিচ্ছি। আমরা নেক্সট লেকচারে 11.3 থেকে শুরু করব, সরলরেখার ঢাল থেকে শুরু করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের লেকচারে।